নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। উত্তরপ্রদেশের হরদোই জেলায় ডালিনগর এবং উমরতুলি স্টেশনের মাঝে রেললাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক। রেললাইনের কাঠের টুকরো পড়ে থাকতে দেখে আপৎকালীন ব্রেক কষেন রাজধানীর চালক। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। উত্তরপ্রদেশের হরদোই জেলায় ডালিনগর এবং উমরতুলি স্টেশনের মাঝে রেল লাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক। রেললাইনে কাঠের টুকরো পড়ে থাকতে দেখে আপৎকালীন ব্রেক কষেন রাজধানীর চালক। লাইন থেকে বাঁধা সরিয়ে প্রায় 10 মিনিট পরে ফের এগোতে থাকেন ট্রেনটি। চালক গোটা বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। ওই লাইন দিয়ে আসছিল লখনৌগামী কাঠগোদাম এক্সপ্রেস। সে সময়ও লাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। পুলিশ জানিয়েছে, দুটি ক্ষেত্রে চালকদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। চালকদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিক, আরপিএফ এবং জিআরপির কর্তারা। রেলের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। শান্তন টিভি। ফুড পয়জনিং নিয়ে আতঙ্কগ্রস্ত শহরবাসী। এর মধ্যে খাবার সুরক্ষা নিয়ে সচেতন করলেন আগরতলা পৌর নিগম। মঙ্গলবার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা স্মার্ট সিটি ও জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে সুকান্ত একাডেমিতে শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো অস্থায়ী খাদ্য বিক্রেতাদের নিয়ে এই স্বাস্থ্য শিবির ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা স্মার্ট সিটি সিইও শৈলেশ কুমার যাদব সহ মেয়র ইন কাউন্সিলররা। অনুষ্ঠানে উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, যারা আগরতলা শহরে ভান্ডার দিয়ে অস্থায়ীভাবে খাবার বিক্রি করে তাদের স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। একই সাথে খাদ্য নিরাপত্তাও জরুরি, কারণ না হলে বিভিন্ন রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। যেমন একজন খাবার বিক্রেতার যদি কোনো রোগ থাকে তাহলে নির্দিষ্ট কিছু ব্যবস্থাপনা গ্রহণ না করলে ক্রেতার সে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আগরতলা শহরে মোট ৩,১০০ জন রেজিস্ট্রারভুক্ত স্ট্রিট ভেন্ডার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় 10,000 স্ট্রিট ভেন্ডারের লাইসেন্স দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন বহু মানুষ এই দোকানগুলো থেকে খাবার সংগ্রহ করে। তারা রোগমুক্ত থাকলে সাধারণ মানুষ রোগমুক্ত থাকবে। এর জন্য কি সচেতনতা তাদের অবলম্বন করতে হবে সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আরো বলেন, আগরতলা শহরের পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবস্থাপনারও আরো কিছু পরিবর্তন হতে পারে আগামী দিনে। দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে স্ট্রিট ভেন্ডারদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। আগরতলা শহরেও আগামী দিন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতে পারে। পাশাপাশি তাদের জন্য একটি নির্দিষ্ট সময়ের আগে কিংবা পরে শহরের রাস্তায় থাকতে দেওয়া হবে না। মেয়র আরও জানিয়ে দেন, কোনোভাবে পথ চলতি মানুষের সমস্যা হবে সেটা চায় না নিগম। সেদিকে গুরুত্ব দিয়ে প্রত্যেক ভেন্ডারের মধ্যে চাকা লাগানো থাকা জরুরি। তো আমি বলবো যে স্ট্রিট ভেন্ডারদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে সিইও সাহেবের কেন এত আগ্রহ বা চিন্তা। উনি বলেছেন, যারা স্ট্রিট ভেন্ডিং করেন বা স্ট্রিট ভেন্ডার এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা আগে নিজেকে সুস্থ রাখতে হবে এবং তাদের মাধ্যমে যে খাবার শহরবাসী বা রাজ্যবাসীকে তুলে দেওয়া হয়, সেই খাবারগুলিও যাতে তাদের গুণমান এবং সেই ক্ষেত্রে তাদের বজায় রাখা তাদের একটা ডিউটির মধ্যে পড়ে। তো আগে নিজেকেই সুস্থ রাখতে হবে। যারা আমরা এই কাজে যুক্ত আছি, আমরা নিজেরা যদি সুস্থ না থাকি, আমরা যদি রোগাক্রান্ত হই কোনোভাবে, তো আমাদের মাধ্যমে যারা খাদ্য গ্রহণ করতে হবে বা কিনতে আসবে যারা ক্রেতারা, তারা কিন্তু সেক্ষেত্রে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে স্ট্রিট ভেন্ডারদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে সুস্থ রাখা। তো আমি বলবো যে সুস্থ থাকলে শুধু নিজেকে সুস্থ রাখা যায়, পরিবারকে সুস্থ রাখা যায় এবং সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে
স্ট্রিট ভেন্ডার যেমন একটা বিশেষ গ্রহণ জায়গা তারা ব্যবসা করেন। আমাদের এমন এমন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন, খাদ্যের দোকান আছে, বিভিন্নভাবে বড় বড় আঙ্গিকে তারা ব্যবসা করেন, কিন্তু একটা বহু অংশে ক্রেতা আছেন যারা আপনাদের থেকে তারা জিনিস ক্রয় করেন, বিশেষ করে খাদ্য সামগ্রী। সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি সচেতন থাকা উচিত, নিজেকে সুস্থ রাখা এবং যে খাবার পরিবেশন করে তার গুণগত মান ঠিক রাখা, যাতে অন্যরাও পরবর্তী সময় অসুস্থ না হয়, সবাই যাতে সুস্থ থাকে। তা আমাদের শহরে প্রায় 3100 জন স্ট্রিট ভেন্ডার আছেন রেজিস্ট্রেকৃত। তো আমার মনে আছে, আমাদের যখন একটা মেয়র কনফারেন্স হয়েছিল অল ইন্ডিয়া, তখন আমিও গিয়েছিলাম, আমাদের সিও সাহেবও গিয়েছিলেন। এখানে প্রধানমন্ত্রী সরাসরি বলেছিলেন যে আমাদের শহরের জন্য 10,000, আমাদের রাজ্যের জন্য 10,000 স্ট্রিট ভেন্ডারে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় 10,000-কে দেওয়ার জন্য বলেছেন। তো আমি বলবো যে এটা একটা ভালো লক্ষণ যে আমাদের এর মধ্যে 3,100 আমাদের আগরতলা শহরই স্ট্রিট ভেন্ডার হয়েছেন। আমাদের স্ট্রিট ভেন্ডারদের জন্য অনেক চিন্তাভাবনা আছে, বিশেষ করে এটা যে বিপ্লবকর অনেকটা বলেছেন, নিয়ম নীতির মধ্যে ব্যবসাটা করতে হবে। তাদের যেমন 4 ফুট বা 4 ফুট 4 বা 6 ফুট পরিমাপে তাদের ব্যবসার এই যে জায়গাটা তৈরি করতে হবে, এবং এটা 4 চাকা থাকতে হবে যাতে এটাতে মুভমেন্ট করা হয়। এটা বাইরে একটা নিয়ম আছে, আমরা এখানে যদিও এখন এটা করিনি, কিন্তু আমাদের সময়ের তাগিদে আমাদের যাতে শহরে যানজট না হয়, মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং যানজট সৃষ্টি না হয়, সেই কারণে কিন্তু আমাদের ওই সময়টা অনেক সময় আমরা পরবর্তী সময় হয়তো আমরা নির্ধারিত করব যে রাত্রি একটা মানে সকালবেলায় একটা নির্দিষ্ট সময়ে আগরতলা শহরে আপনারা ঢুকতে পারবেন এবং রাত্রিবেলায় একটা নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতে হবে। তাদের এটা অন্যান্য রাজ্যে বা অন্যান্য সিটিতে এখন অবধি লাগু আছে, আমরাও আস্তে আস্তে পরিস্থিতি অনুযায়ী সেটা আমরা লাগু করার চেষ্টা করব আপনাদের সঙ্গে আলোচনা করে। এবং যারা স্ট্রিট ভেন্ডার আছেন তারা যদি মনে করেন সবসময় তারা এই শহরে এই জায়গাতেই থাকবেন, এরকম কিন্তু বিষয় না। আমাদের দিন দিন আমাদের শহর লোক সংখ্যা বাড়ছে, আমাদের প্রয়োজনে বিভিন্ন প্রান্ত থেকে, সাব ডিভিশন ডিস্ট্রিক্ট থেকেও বিভিন্ন আগরতলা শহরে স্বাস্থ্য হোক, ব্যবসা হোক, পর্যটন হোক, বিভিন্ন কাজে তারা শহরে আসেন, শহরের রাস্তাকে ব্যবহার করেন, শহরকে ব্যবহার করেন বিভিন্ন পর্যায়ে। কাজে সেই অনুযায়ী গাড়ির সংখ্যা বেড়েছে। এদিন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্ট্রিট ভেন্ডাররা। তারা সরকারি নিয়ম কানুন সম্পর্কে অবগত হন। উল্লেখ্য, বর্তমানে আগরতলা শহরে অন্যতম বড় সমস্যা হল ফুড পয়জনিং। প্রতিদিন শহরে অলিগলি ভেন্ডারের এবং হোটেলগুলোর মধ্যে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এমনকি খাবারের ব্যবহার করা তেল, মশলা অত্যন্ত নিম্নমানের। শুধু তাই নয়, কয়েকদিন আগে রান্না করার খাবার খাওয়ানো হচ্ছে মানুষকে। বাড়ি গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। খাবারের গুণগত মান এতটাই নিম্ন মানের যে এক প্রকার ভাবে বলা যায় বিষ খাইয়ে মানুষকে মৃত্যুর মুখে ফেলার মতো অবস্থা। অথচ প্রশাসনের কোনো রকম অভিযান নেই আগরতলা শহরে। সামাজিক মাধ্যমে নানা সময় অভিযোগ ওঠে। এই বিষয়গুলো সদর মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলেও কোনো রকম আইনি ব্যবস্থা নেই শহরের বেআইনি ব্যবসাদারদের বিরুদ্ধে, যা রীতিমতো চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। একাংশের মানুষ শহরের খাবারের ভরসা রাখতে পারছে না, এমনটাই অভিযোগ শহরবাসীর মুখে মুখে। শ্যামপুর টিভি। বিকশিত ত্রিপুরার বিধায়কদের মাথার উপর জল পড়ছে। বিধায়ক হোস্টেল নিয়ে এমনটাই অভিযোগ করলেন এক বিধায়ক প্রমোদ রিয়াং। তথাকথিত বিকশিত ত্রিপুরায় বিধায়কদের মাথার উপর জল পড়ছে। এ দৃশ্য মঙ্গলবার লক্ষ্য করা গেল রাজধানীর বিধায়ক হোস্টেলে। মাত্র 2 বছরের মাথায় এমন করুণ দশা বিধায়ক হোস্টেলের, সেটা ভাবতেও পারে না অনেকে। মঙ্গলবার এ বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি অভিযোগ তুলে বলেন, 2023 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নবনির্মিত বিধায়ক হোস্টেল পেয়েছিলেন বর্তমান বিধায়করা। এই হোস্টেলে আসার সময় প্রত্যেক বিধায়ক লক্ষ্য করেছিলেন বেশ চাকচিক্য বিধায়ক হোস্টেল নির্মাণ করেছে সরকার, কিন্তু অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এই হোস্টেলে, যা দিন দিন নজরে উঠে আসছে। মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন ছাদে ফাটল, সে ছাদ চুইয়ে চুইয়ে জল পড়ছে ঘরের মধ্যে। সাথে সাথে হোস্টেল কেয়ারটেকারকে ডেকে আনা হয়। কেয়ারটেকার বলেন, হোস্টেলের এমন বহু কক্ষ রয়েছে যেখানে এভাবে ফাটল ধরে
জল চুইয়ে পড়ছে। বিধায়ক জানান, উনার কক্ষের একটি দরজা অত্যন্ত খারাপ হয়ে আছে, যা সংস্কার করার প্রয়োজন রয়েছে। বিধায়ক প্রশ্ন তুলেন, 2 বছরের মধ্যে যদি বিধায়ক হোস্টেলের এমন অবস্থা হয়, তাহলে কয়েক বছরের মধ্যে এই হোস্টেলের অবস্থা কতটা অবনতি হবে। অত্যন্ত নিম্নমানের কাজ করেছে ঠিকাদার। সে ঠিকাদারকে জরিমানা করা যায় কিনা সেটা দেখার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি, তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে। তো আমি নিচে দেখলো, মানে জলটা কই থেকে পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ থেকে জল পড়তেছে। তো দেখো, আমরা এসেছি 2023 গভর্নমেন্ট আসার পরে আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএ আমরা এখানে ঢুকেছি। তো ঢুকার পরে দেখলো যে 2 বছরের নাগাদ যদি এইভাবে জল পড়ে আরো লম্বা আছে, আমরা যাওয়ার পর আরো অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে, কিন্তু তখন কি হবে? মাত্র 2 বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয়, একদম লো কোয়ালিটির কাজ, শুধু ওইটাই না, অনেক বাইরের দিকেও দেখছি আমরা, এইগুলো মানে কাজগুলো ঠিক হয় না। আমার এখানে কয়েকটা, আমার দরজা একটা আছে, এই দরজা তো তোমরা দেখেছো মনে হয়, এই দরজাতে সেম একই অবস্থা। 2 বছরের মাথার কি জানে কি করে দরজাটা সব খুলে গেল। তো আমি চাই যে কাজ করো, সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য, তিনি কন্ট্রাক্টর যদি ভালো করে কাজ না করেন, ভালো কাজ করে তোমরা টাকা ওইভাবে নিয়ে যাও, তখন আমরা থাকবো এখানে। কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতেছি। এখন কালকা তো সারা রাত বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার আগে জলেই এখন, আর যদি 2-3 দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে, তাহলে এই রুমে থাকতে পারতাম। শুধু আমার রুম না, এরকম কয়েকটা রুম আছে। আমি সকালে নিচে কেয়ারটেকাররা ডাক দিছি, দেখাইছে যে কি দেখো সেটা। তো তার কইছে স্যার এরকম আর কয়েকটা রুম আছে যেভাবে মানে জল পড়ে ছাদের থেকে। আগে সরকার তারাই সব ঘরগুলো করা হয়েছে। আমরা তো 2023-এর পরে, যখন 2018 আমরা সরকার আছে, তখনও ঘরটা কমপ্লিট হয়নি। আমরা আসার পরে 18-23 আমরা কমপ্লিট করছি। করার পর আমরা 23-এই সব এমএলগুলো ঢুকার পরে দেখলো যে অল্প আগে যেটা আমি করলো যে ঢুকার পরে দেখলো প্রথম সব শুনতো কিন্তু রঙগুলো কালারগুলো সব ওকে। পরে আস্তে আস্তে তখন দেখতে যে এই সাইডে পার পড়ে জায়গা, বৃষ্টি জল ছাদের থেকে জল আয়। তো এটাই আমি চাই যে দেখো গভর্নমেন্ট এটা কি করতে পারে, আর কন্ট্রাক্টরে কি ফাইন করবে না কি করবো। কেননা কাজ 2 বছর আগাতেই যদি এইভাবে অবস্থা হয়, আগামী দিন আরো কি হবে। এখন দেখার বিষয়, এর নিম্নমানের কাজের খেসারত কত দূর পর্যন্ত দিতে হয় বিধায়কদের। শান্তন টিভি। বিতর্কিত মাতাবাড়ির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্য সরকারের কাছে ব্যবস্থা নিতে দাবি ওনার। সম্প্রতি উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আক্রান্ত হতে হয় স্ট্রিট ড্যান্সার শানু মালাকারকে। সে স্ট্রিট ড্যান্স করে অর্থ সংগ্রহ করে অসহায় গরিব মানুষের হাতে তুলে দেন। উদয়পুরের মাতার বাড়ি চত্বরে এসে ড্যান্স করে একজন অসহায় মহিলাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু মাতার বাড়ি চত্বরে অন্য ধর্মের ভক্তিমূলক গান চালিয়ে ড্যান্স করার অপরাধে তাঁকে মারধর করে এক ব্যক্তি। এ ঘটনার নিন্দা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, একজন যুবক নিজেকে রাষ্ট্রবাদী পরিচয় দিয়ে শানু মালাকারকে মারধর করেছে এবং সে যুবক শানু মালাকার নামে এ যুবককে জেহাদি এবং দেশ ছাড়ার জন্য বলেছেন। যে যুবক আরো বলতে শোনা গেছে, একটি নির্দিষ্ট ধর্মের উপাসনালয় মানে সন্ত্রাসবাদীদের আখড়া। এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আক্রমণকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার খবর নেই। পেহেলগাঁওয়ের ঘটনার পর সামাজিক মাধ্যমে যে বিষয় নিয়ে কোনো বিতর্ক পোস্ট হলে পুলিশ নিজের থেকে মানুষকে গ্রেপ্তার করে 10 থেকে 12 দিন হয়রানি করেছে, অথচ গত পরশু কিংবা গতকাল মাতাবাড়িতে এ ঘটনা সংঘটিত হওয়ার পরও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ রীতিমতো বলে দিচ্ছে কেউ মামলা করেনি, কিন্তু কারো ব্যক্তি স্বাধীনতার উপর এ ধরনের আঘাত আনলে প্রশাসনের নিজে থেকে ভূমিকা নেওয়া প্রয়োজন। বিরোধী দলনেতা রাজ্য পুলিশের নয়া মহানির্দেশক অনুরাগ ধ্যানখড় ও রাজ্য সরকারের নিকট দাবি জানান শানু মালাকারের উপর আক্রমণকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, যা দেখে আমি একটু তাজ্জব বনে গেছি যে রাজ্যটাতে কি চলছে। ঘটনা সম্ভবত গতকাল অথবা পরশু দিনের। একটা যুবক
একজন যুবক, তার নাম যা এখানে বেরিয়েছে, এই শানু মালাকার। তিনি একজন লোকশিল্পী, নিজেও গান গান এবং গান গিয়ে শোনান। তার সাথে শারীরিক কসরত দেখিয়ে মানুষকে খুশি করে আনন্দ দিয়ে তিনি 2-4 পয়সা তিনি জমান এবং সেই পোস্টের মাধ্যমেই এবং যে পোস্টটা ভাইরাল হয়েছে সেখানে যে নানা মানুষের কমেন্ট, সে অর্থ তিনি যা সংগ্রহ করেন নিজের জন্য খরচ করেন না, এটাও গরিব দুঃখী বা দুস্থ তাদেরকে বিলিয়ে দেন, সমাজসেবা তো করেন। এখন সেখানে যে ঘটনাটি ঘটেছে, একজন যুবক নিজেকে রাষ্ট্রবাদী পরিচয় দিয়ে সরাসরি তাকে বলছে যে গানটা এই শানু মালাকার সেদিন শোনাচ্ছিলেন সেটা একটা ভক্তিমূলক এবং মানবতার আহ্বান, কিন্তু সেই গানের একটা কলিতে আল্লাহ বা এরকম কিছু কথাবার্তা আছে। কেন আল্লাহর নাম নেবে? কেন আরেকটা ধর্মের আরাধ্য সেরকম ব্যক্তিকে তার জয়গান করবে? এটা ভারতবর্ষ, আর আল্লাহ মানেই হলো বা যে ধর্মের অনুসারী তারা জেহাদি। ভারতের মাটিতে এরকম গান গাওয়া যাবে না এবং তাকে প্রায় বর্তমান সময়েতে এই সাম্প্রদায়িক শক্তি যেরকম একটা সম্প্রদায়কে হুমকি দেয়, পাকিস্তানে চলে যাও, ভারতবর্ষে থাকতে পারবে না, এটা নির্দিষ্ট কোনো একটা সম্প্রদায়ের দেশ, অসংখ্য লোকের সামনে এইভাবে তাকে হুমকি দিয়ে যাচ্ছে, প্রায় মারমুখী। সম্ভবত এটা ভিডিও ক্লিপে দেখা যায়নি, কিন্তু কয়েকটা পত্রিকাতে উঠেছে, তার উপর দৈহিক আক্রমণ হয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এই ঘটনার নিন্দার ভাষা নেই। সেদিন রাজ্যের শিল্পী শানু মালাকারকে মাতা বাড়িতে যেভাবে বিজেপির ওবিসি মোর্চার পশ্চিম জেলা সম্পাদক বাদারঘাটের বাসিন্দা তুষার সেন যেভাবে হেনস্থা করেছে এবং কুরুচিকর মন্তব্য করে মানসিকভাবে ও শারীরিকভাবে হেনস্থা হয়েছেন, তা রাজ্যের মানুষ যেমন মেনে নিতে পারছে না, তেমনি সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি এর নিন্দা জানান। সেদিনের ঘটনায় পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এখনো পর্যন্ত প্রশাসন কিংবা মাতাবাড়ির ট্রাস্ট কমিটি এখনো পর্যন্ত কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। অভিযোগ থেকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। শান্তন টিভি। রাস্তার ড্রেন সংস্কারের দাবিতে 208 নং জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার খোয়াই চাম্পাহাওর থানার অন্তর্গত বাজাইবাড়ি বাজার এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, বিগত বহু বছর ধরে বর্ষাকালীন সময়ে রাস্তার পাশে থাকা ড্রেন সংস্কারের অভাবে বন্ধ হয়ে আছে। ফলে বৃষ্টির জল জমে বাড়ি ঘরে প্রবেশ করতে শুরু করেছে। ফলে বাড়ি ঘরে বসবাস করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার 15 থেকে 20 পরিবারের। বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগছে তারা। এ নিয়ে বহুবার দপ্তরের আধিকারিকদের জানালেও এখন পর্যন্ত এই সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার সকালে বাজাইবাড়ি বাজার স্থিত জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছে স্থানীয়রা। আমরা পথ অবরোধ করছে, কারণটা হইলো আমরা এই সিজনে আমরা পাড়ার প্রবলেম অনেক খারাপ। বন্যার জল সব বাড়ি ঘরে ঢুকে একদম পুকুরের মতো হইয়া জায়গা প্রতি বছরে। তে কোনো কিছু না, আমরা PWD অফিসে গিয়া এখানেও একটা 2-3 বার অ্যাপ্লিকেশন দিয়েছি। আমি নিজস্ব আছে আর 4-5 জন মহিলা নিয়ে এইটার ব্যবস্থা অনেক মানে করতাম পারবো নি কই আমরা অনেক দৌড়াদৌড় করছি, তবু হইলাম না। এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাই না। এর মধ্যে আমরা ওই চিন্তাধারা কইরা আজকে রুট অবলোকনে বাধ্য। কোন এলাকায় এই সমস্যাটা? এই সমস্যাটা ওই আমরা সাবজোনাল অফিসের সামনে বাড়ি, এটা সব সাবজোনাল বাসে বাড়ি সাবজোনাল, এটাও জল ঢুকিয়ে জায়গা।
কত পরিবারের মধ্যে এই সমস্যাটা দেখা দিয়েছে? কত পরিবার, আমরা পরিবার বোধহয় আছে, আমরা এখানে 15-16 পরিবার, একদম এটা নৃশংস, একদম জলের প্রবলেম হইতে পারে। আর একটা বাড়ি হেরার এদিকেও আছে আরো 10-12 পরিবার। এই সমস্যাটা কত বছর ধরে চলছে? এই সমস্যাটা অনেক বছর আগে আমার পোলা পাঁচশত থাকতে, আমরা পোলা পাঁচশত থাকতে এখন হয়ে গেছে গা, লেখাপড়া শেষ হইয়া আপনারা মতো বড় হয়ে গেছে গা, এখনই প্রবলেম সোয়াল হয়েছে না। তে আমরা কতদিন ভুগবো এই জায়গা? এখন আপনাদের দাবি কি? আমরা দাবি হইলো এইদিকে সড়কের পারে একটা ড্রেন আছে, এই ড্রেনের জলটা যদি যে কোনো জায়গার একটু উপায় করতো, জল যাওয়ানোর ব্যবস্থা করতো, এই চাই আমরা। এর হলে আমরা পথ অবরোধ ছাইড়া দিব। দপ্তরের কোনো আধিকারিক কি এখন পর্যন্ত এখানে আইছে? দত্ত তো আইছিলাম কালকেও, বিডিও সাহেব পেয়ে গেছে, এর আগেও ইঞ্জিনিয়ার আইয়াছে করছে, তবু মানে কোনো সুরাহা নাই। তে আমরা তো মরণের লোক মরে যাইব গা, মরণের মধ্যে মাটি যদি দেয় আর বাঁচব নি? হ্যাঁ, আমরা তো আর বাঁচত না। এখন আমরা উপরে তো মাটির ডালি না, ঠিক আছে, আর কেতা আইয়া যে ইটা ফালাই আমরা বাঁচবো, এই চিন্তাধারা আর কি। ঠিক আছে। জনজাতি গৌরব দিবস উপলক্ষে অমরপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ মহকুমার ভোমরাছড়া এডিসি ভিলেজের কার্তিকপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের ওয়েলফেয়ার অফিসার পামির কর্মকার, মহকুমার হাসপাতালের চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ দেবনাথ এবং ডক্টর রাজেন সাহা ভৌমিক, ভোমরাছড়া এডিসি ভিলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্তিক চাকমা প্রমুখ। অনুষ্ঠানটি বেলা 11টায় শুরু হওয়ার কথা থাকলেও বিধায়কের অনুষ্ঠানে আসতে দেরি হওয়ার কারণে 12টার পর অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যে কারণে ভোমরাছড়া ভিলেজ এর বিভিন্ন পাড়া থেকে গিরিবাসীরা সকাল সকাল স্বাস্থ্য শিবিরের পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসলেও দীর্ঘক্ষণ বসে থাকার পর হতাশ হয়ে তাদের বাড়ি ফিরে যেতে হয় বলে অভিযোগ। এদিকে বেলা 12টার পর স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস বলেন, জনগণের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার সরকারের প্রধান কর্তব্য। তাই সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য এবং ওই এলাকার বসবাসকারী মানুষদের সব ধরনের সুবিধা প্রদান করার জন্য প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। বিধায়ক রঞ্জিত দাস আরও বলেন, 18 বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ভোমরাছড়া এডিসি ভিলেজের উন্নয়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করেছেন। শিবিরে ভোমরাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন পাড়ার জনজাতিরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞরা চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন ওষুধপত্র বিতরণ করা হয়। কুন্দি কলোনি হয়ে আমাদের জিনারায় অনারায় হয়ে ঢালাকশিক হয়ে পাহাড়পুরের সঙ্গে যুক্ত হবে রোড। একটা এলাকার উন্নয়নের মূল কাঠি হলো রাস্তাঘাট। যত রাস্তাঘাট ভালো হবে তাহলে অর্থ থাকবে। যদি কেউ অসুস্থ হয়, কোনো আমার বোন বা মা যদি প্রেগনেন্ট, তাকে হসপিটালে নেওয়ার জন্য তখন তাকে গাড়ি দিয়ে নিতে হবে। আমরা 18-র আগে আপনাদের এই ভোমরাছড়া থেকে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হয়েছিল। এক মহিলা যখন তার প্রসব যন্ত্রণা, রাস্তার মধ্যে তার ডেলিভারি হয়েছিল। এটা বারবার আমরা যখন এসেছিলাম আমরা 18-র আগে, তখন মানুষ আমাদেরকে এই কথাটি আঙুল দিয়ে দেখিয়েছে যে একটা মা তার যখন প্রসব যন্ত্রণা হচ্ছে তখন পাড়ার লোক এসে কাপড় দিয়ে তার সেখানে ডেলিভারি করা হয়েছে। তার জন্য আমি প্রথমে এমএলএ হওয়ার পরে নতুন বাজার আমরা এমএলএ ফান্ড থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তখন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব মহোদয়। 208 নং জাতীয় সড়কের খোয়াই কমলপুর কুমারঘাট রোডের মানিক ভান্ডার চৌমনিতে মঙ্গলবার সকালে TR05G 1813 নম্বরের একটি পাথর বোঝাই লোডের চাকা ফেঁসে যায়। জানা যায় 208 নং জাতীয় সড়কের বিভিন্ন জায়গা ভেঙে গেছে। NH নির্মাণ সংস্থা দ্বারা তৈরি হয়েছিল এই রাস্তাটি, কিন্তু দীর্ঘ মাস 2-1 ধরে 208 নং সড়কের কমলপুরের বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে গিয়েছে, কিন্তু নির্মাণ সংস্থার কোনো হেলদোল না থাকায় প্রতিদিন কিছু না কিছু যানজট তৈরি হচ্ছে। মঙ্গলবার সড়কে লরি ফেঁসে যাওয়ায় তিন দিকে এই যানজটের সৃষ্টি হয়, যার কারণে বহু গাড়ি আটকে আছে রাস্তার 3 দিকে। এলাকাবাসী ক্ষোভে রাস্তা অবরোধ করেছে। মারাত্মক অবস্থা রয়েছে রাস্তাটি। গাড়ি ফাঁসে গেছে, রাস্তা ভাঙা দিচ্ছে, এখন রাস্তা সব ব্লক হয়ে গেছে, গাড়িগুলো সব বলতো আপনি ঘন্টা সব অবস্থায় আছে। এটা কোন রাস্তা জানেন কি? এটা তো যে আমপাশা জাতীয় জাতীয় সড়ক
যেন ঘন্টা সোয়া ঘন্টা সময় হয়েছে একটা ব্লক করে রাখছে গাড়িগুলো করতে না যাইতে পারতেছে না। কি গাড়ি এখানে ফেসে রয়েছে? যেন ওই যে হাতের উপর টানে যায় গাড়ি। রাস্তার অবস্থা কেমন দেখছেন? রাস্তার অবস্থা খুবই খারাপ। ত্রিপুরার চিফ এক্সিকিউটিভ সেই কমিটির মধ্যে আছেন, উনি কোনো একজনও ভিজিট করেন নাই এবং ওনার দপ্তরে যিনি মন্ত্রী আছেন সেগুলি কর্ণপাত করে নাই। আজই আমরা সিপিআই দলের পক্ষ থেকে আমি জনগণের মধ্য থেকে সেই আবেদনটা রাখছি, ওনারা আসুক এবং দেখুক এই দুর্নীতিতে যারা যুক্ত আছে তাদের উপযুক্ত পানিশমেন্ট হোক এবং রাস্তা যাতে সচ্ছল হয় তার দ্রুত ব্যবস্থা। প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যতম নেত্রী গৌরী পাল। সোমবার রাতে জেবি হাসপাতালে প্রয়াত হন গৌরী পাল। তিনি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন। পাশাপাশি সংগঠনের রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন। মঙ্গলবার গৌরী পালের মৃতদেহ নিয়ে যাওয়া হয় মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিআইএম নেতা নারায়ণ কর, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির অন্যতম নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মৃতদেহে ফুল দিয়ে উনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। রমা দাস জানান, গৌরী পাল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন। তিনি খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি দায়িত্ব পালন করেছেন। গৌরী পালের আকস্মিক মৃত্যুতে সংগঠনের ব্যাপক ক্ষতি হয়েছে। উনার মৃত্যুতে সংগঠনের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিভিন্ন অংশের কর্মীদের জন্য এবং আমাদের গণ আন্দোলনের পার্টি নেতৃত্ব সকলের জন্য একটা অত্যন্ত বেদনার দিন। গতকাল রাত 8:30 নাগাদ আগরতলা জিবি হসপিটালে আমাদের সংগঠনের রাজ্য কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা কমরেড গৌরী পাল, খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা এবং প্রশাসনিক কাজে তিনি একসময় জেলা পরিষদের সহসভাপতি ছিলেন, আবার খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলেন। সংগঠনের নানা স্তরে তিনি কাজ করেছেন দীর্ঘদিন। সব কিছু মিলিয়ে তিনি গতকালকে হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।